স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজটা চলছে। ওয়ানডে দলে আসলে বেশ কিছু চমক আছে। সিরিজটাতে খেলছেন না নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরও বেশ কয়েকজন ক্রিকেটার। কারা ফিরেছেন, কারা বাদ গেলেন, এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। দলে কিন্তু 1.5 বছর পরে ফিরেছেন আবির হোসেন। 1.5 বছর নাকি 1 বছর? প্রায় 1 বছর। হ্যাঁ, এরকম একটা সময় দীর্ঘ বিরতির পর আসলে ফিরছেন, এটাকে আসলে কিভাবে দেখছেন? এটা আসলে মানে এতগুলা চোট, এতগুলা ইনজুরি যে বাধ্য করেছে আসলে বিসিবিকে যে আফিফ হোসেনকে আবার দলে ফেরানো। কারণ আপনি প্রায় গত বছরের ডিসেম্বরে আফিফ শেষ ওডিআই খেলেছে, এরপরে আসলে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না দেখেই তিনি কিন্তু দলের বাইরে ছিলেন। তিনি আসলে জাতীয় দলে অনেকদিন ধরেই নেই, কিন্তু তিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলছেন এখন, কিন্তু সেখানেও কিন্তু তিনি পারফর্ম করতে পারছেন না। একটা ম্যাচে গোল্ডেন ডাক, আর সেকেন্ড ম্যাচে 15 বলে 10 রান কত বল, মানে তার পারফরমেন্সটা আসলে কোনোভাবেই ম্যাচ করছে না। কিন্তু বাংলাদেশ টিম আসলে ইনজুরির যে অবস্থা, সেইখানে তাকে না নেওয়া ছাড়া উপায় নেই। বিশেষ করে তৌহিদ হৃদয়ের জায়গাটায় আসলে তাকে নেওয়া হয়েছে। তৌহিদ হৃদয় কিন্তু রিসেন্টলি আফগানিস্তান সিরিজ খেলার পরে কিন্তু তিনি ব্যক্তিগত অনুশীলন করার সময় আসলে চোটে পড়ে, সেই কারণে এই সিরিজটা তিনি খেলতে পারছেন না। সেখানে আসলে আফিফ হোসেনকে নিয়েছে। এছাড়া কিন্তু আরও অনেক ইনজুরি রয়েছে। না, আমি আফিফের কথাটা যদি বলে, আফিফ কিন্তু 10 ম্যাচ আগে একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন, সেটা গত বিপিএলে 52 রানের ইনিংস খেলেছিলেন সিলেটের বিপক্ষে। তারপর আসলে লাস্ট কয়েকটা ইনিংস যদি আমি বলি, 10 রান, 0, 18, 22, 4, 17, 2, 10, 0 এরকম। মানে সব মিলিয়ে মনে হচ্ছে যে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই, নিজেকে একদমই খুঁজে পাচ্ছেন না। বিসিবি আসলে কিভাবে তাকে, কোন পারফরমেন্সটা বিবেচনায় তাকে দলে নিয়েছে, এটা আসলে কোনো পারফরমেন্স বিবেচনা করার নেই। আমি ফার্স্টেই বললাম যে ইনজুরির কারণে এক্ষেত্রে তার আসলে লাকটা খুলে গিয়েছে যে তিনি আবার এই জায়গাটা, কারণ আপনি এই জায়গার জন্য এখনও কিন্তু মানে অন্য কোনো প্লেয়ার নেই তৌহিদ হৃদয়ের জায়গায় আপনি খেলাবেন, বা কারণ তৌহিদ হৃদয় অনেক দিন ধরে খেলছে এই পজিশনটায়। তবে সব মিলিয়ে বাংলাদেশের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজটাতে মিস করবে। নাজমুল হোসেন শান্ত কুচকির জোরটা সেরে ওঠেনি। তাছাড়া মুশফিকুর রহিম, তিনি বেশ কিছু দিন আসলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে খেলেছিলেন, সেখানে সিরিজটা পূর্ণ করতে পারেনি, ছিটকে গিয়েছিলেন। আসলে তাদের যে অপূর্ণতা, সেটা আসলে বাংলাদেশকে কতটা ভোগাতে পারে? না, অবশ্যই। মানে নাজমুল হোসেন শান্ত তো এখন ক্যাপ্টেন, তার জায়গায় মিরাজ ক্যাপ্টেন্সি করছেন, টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন, এখন ওডিআইতেও তার ক্যাপ্টেন্সি করতে হবে। নাজমুল হোসেন শান্ত খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন, আর 3 নম্বরে তিনি খেলে থাকেন। তার ব্যাটিংটার ফর্মটা আসলে নেই, কিন্তু তার এই ইনজুরিটা আরও আসলে তার ভোগাবে, কারণ তার ফর্মে ফেরার জন্য তাকে আবার স্ট্রাগল করতে হবে। সেটা তিনি অলরেডি করছিলেন, এখন ইনজুরিটার জন্য তাকে আসলে আবার ব্যাকফুট চলছে। মুশফিকুর রহিম মিডল অর্ডারে সে যেই কয়েকদিন তিনি খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমরা ধরে নিচ্ছি তিনি খেলবেন। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাস্ট ওডিআই সিরিজ, সেখানে মুশফিকুর রহিম খেলতে পারছেন না। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু একটা বড় ধাক্কা। এছাড়াও কিন্তু মুস্তাফিজুর রহমান বোলারদের হিসেবে তিনি কিন্তু পারিবারিক কারণে আসলে এই সিরিজটাতে নেই, সেই জন্য কিন্তু এখানে নেই। সো সেই ক্ষেত্রে তবে তানজিম হাসান সাকিব কিন্তু এই সিরিজটাতে ফিরছেন, এটা আমাদের জন্য অবশ্যই খুব ভালো একটা খবর। এই ইনফর্ম বোলারকে আসলে মাঠে ফিরতে দেখে। এছাড়া হাসান মাহমুদ ফিরছেন। হ্যাঁ, হাসান মাহমুদও ফিরছেন, এটাও আসলে খুবই একটা ভালো খবর। তবে সব মিলিয়ে আসলে আমার মনে হচ্ছে যে এখানে পারভেজ হোসেন ইমনকে ইনক্লুড করাটা খুবই আসলে চমক জায়গা নিয়ে। তিনি বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি, টি-20 6টা ম্যাচ খেলেছেন, মোটামুটি ভালোই করেছেন। তবে ওয়ানডেতে তার ফর্মটা একটু মানে ঘরোয়া ক্রিকেটের হিসাবে কিন্তু খুবই ভালো বলা চলে। লাস্টের ঢাকা প্রিমিয়ার লিগটা খুবই ভালো কাটিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই ফর্মটা বিবেচনা করে হয়তো এখানে সীমিত ওভারের সিরিজটাতে আসলে সুযোগ দেওয়া হয়েছে। না, জাকির হাসান যিনি ছিলেন আফগানিস্তান সিরিজে, তিনি কিন্তু আসলে সেভাবে পারফর্ম করতে পারেনি। সেই কারণেই কিন্তু তাকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমনকে আসলে সুযোগ দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু শান্ত নেই, সেখানে আপনার 3 নম্বর আরেকজন খেলানোর জন্য, কারণ ওপেনার হিসেবে তানজিদ রয়েছেন, সৌম্য সরকার কিন্তু ওপেন করেছেন গত সিরিজটাতে। তো সেই ক্ষেত্রে 3 নম্বর কিন্তু ভালোই করেছেন। হ্যাঁ, ভালোই করেছেন, এখনও ভালো করছেন। তিনি গ্লোবাল ইয়াতে খেলছেন, যে সেখানেও ভালো করছেন। সো সেই ক্ষেত্রে টপ অর্ডারটা আসলে যেহেতু শান্ত নেই, সেই ক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে আসলে তারা ট্রাই করতে চাচ্ছে। এছাড়া কিন্তু মাঝখানে যে আফিফ হোসেন যদি খেলেন, মাহমুদুল্লাহ রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, লিটন কুমার দাস তিনিও কিন্তু ব্যাক করেছেন, তিনি কিন্তু গত সিরিজে ছিলেন না। তাছাড়া মিরাজ কিন্তু একটু উপরে এসে খেলেছিলেন আফগানিস্তান সিরিজ, আপনার যদি মনে থাকে। সো এখন যেহেতু সাকিব আল হাসান নেই,
হ্যাঁ, সাকিব আল হাসান কিন্তু এই সিরিজেও নেই। সাকিব আল হাসান যেহেতু নেই, সেই ক্ষেত্রে মিডল অর্ডারটা কিন্তু ব্যাটারদের তাদেরকেই কিন্তু আসলে দেখতে হবে, কারণ আফিফ যদি সুযোগ পায় 11-এ, তখন কিন্তু তার একটা সুযোগ থাকবে যে হঠাৎ করে তিনি একটা সুযোগ পেয়ে গিয়েছেন, এই সুযোগটা তিনি যদি কাজে লাগাতে পারেন তাহলে মানে আফিফের জন্যও ভালো, এবং আমাদের যেহেতু হৃদয় যদি ইনজুরিতে পড়ে তাহলে আরেকজন ব্যাকআপ হিসেবে পাওয়া যাবে। কিন্তু আমাদের আসলে ব্যাকআপটা এত কম হয়ে গিয়েছে যে এই পুরান প্লেয়ারদেরই, মানে পুরান প্লেয়ার বলতে কি যে তাদের এখনো মনে হচ্ছে যে রোটেশন করে এদের খেলা হচ্ছে, ফর্মে না থাকলেও আসলে কোনো উপায় নেই। তবে সব মিলিয়ে এই স্কোয়াডে কিন্তু রিশাদ হোসেনও আছেন, তিনি বাংলাদেশের খুবই ভালো পারফর্মার, একজন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তবে রিশাদ কিন্তু এই স্কোয়াডটা ঘোষণার আগে একটা দুঃসংবাদ পেয়েছেন, তার বিকল্প একজন ক্রিকেটার আসলে হোবার্ট হেরিকেন্স নিয়ে নিয়েছে। সো তার যেই এই আফগানিস্তানের একজন যেই সিরিজটা যেই টুর্নামেন্টে খেলার কথা ছিল বিগ ব্যাশ, সেখানে কিন্তু তার খেলা হচ্ছে না প্রায়, এটা কিন্তু নিশ্চিত। ওয়াকার সালাম খিলকে তারা দলে ভিড়িয়েছে, তার ইনক্লুশনটা নিয়ে যদি একটু বলতে। রিশাদের জন্য আসলে এটা খুব খারাপ হলো, যত মানে এক ম্যাচ খেলবে, যদিও তিনি যেটুক এনওসি পেয়েছিলেন সেখানে তার এক ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা হলেও ভালো হতো। বিপিএল এর এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই, এখন বিপিএল বাদ দিয়ে আসলে তাকে ছাড়া হবে না, এটাই স্বাভাবিক। আপনি ঘরের মাঠের ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে আপনি অন্য লিগে খেলতে দিবেন না, এটা ন্যাশনাল টিম হলে অন্য কথা। আপনি রিসেন্টলি আমরা ইংল্যান্ডের নিয়ে কথা বলেছি যে ইংল্যান্ডের প্লেয়ারদের আইপিএল ছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে হয়তো নিষেধাজ্ঞা আসতে পারে, সেরকমই বিসিবিও কিন্তু বিপিএলের দেশি প্লেয়ার ছাড়বে না। তবে আপনি রিশাদের কথাটা একটু অন্যভাবে চিন্তা করতে পারেন। লাস্ট দুইটা বিপিএল এর কথা যদি বলি, তিনি কিন্তু 6-7টির মতো ম্যাচ খেলার মতো সুযোগ পেয়েছেন। এবার যেহেতু নতুন একটা ফ্র্যাঞ্চাইজিতে গেছেন বরিশালে, এর আগে তিনি লম্বা সময় খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, সেখানে কিন্তু তাকে খুব বেশি ম্যাচে একাদশে দেখা যায়নি। তবে এরকম একজন প্লেয়ারকে আপনি বেশিরভাগ ম্যাচে বসিয়ে রাখবেন, আবার তাকে বিগ ব্যাশে খেলতেও দিবেন না, এটা আসলে খুবই না। এবার হয়তো মনে হয় সেরকম হবে না, বরিশালে হয়তো তিনি হয়তো নিয়মিতই সুযোগ পাবেন। তবে যদি বরিশাল যদি এটাই করে যে তাকে নেওয়ার পরেও তাকে যদি সাইডলাইনে বসিয়ে রাখে, তাহলে এই জিনিসটা আসলে আমার মনে হয় খুবই খারাপ একটা। না, এখন আমার মনে হয় না যে বরিশাল বসিয়ে রাখবে। সেক্ষেত্রে মানে এই সুযোগগুলো আমরা কিন্তু তাকে নিয়ে আইপিএলও ভাবছিলাম যে আইপিএলও হয়তো সুযোগ পেলেও পেতে পারে। তিনি কিন্তু মুস্তাফিজের সাথে নিলামে উঠেছিলেন, অন্য প্লেয়াররা কিন্তু উঠতে পারেনি। সো বিদেশে এখন যেসব ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হচ্ছে সেখানে রিশাদের খেলাটা তার জন্য খুবই দরকার ছিল। তিনি যেসব জায়গায় সুযোগ পাচ্ছেন সেসব জায়গায় যদি খেলতে পারতেন তাহলে তার ভ্যালুটা একটু বাড়তো। এখন বাংলাদেশের হয়েও কিন্তু রিসেন্টলি একটু অফ ফর্মে রয়েছেন, যতটুকু তিনি যেভাবে শুরু করেছিলেন সেই ধারটা ধরে রাখতে পারেননি। সেই ক্ষেত্রে এই সিরিজগুলা, এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলা তাকে কাজে দিত। এখন বিপিএলে দেখা যাক, তিনি বিপিএলে আবার যদি তাকে ফিরে পান, বা ন্যাশনাল টিমের জন্য তো রয়েছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রয়েছে, তাকেও সেখানে প্রয়োজন। সো দেখা যাক কি হয়। সব মিলে আশা করছি যে রিশাদ আসলে দারুণ একটা কামব্যাক করবেন। বিপিএলটা যদি ভালো করতে পারেন, ন্যাশনাল টিমের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে আসলে এইসব ফ্র্যাঞ্চাইজি লিগে আরও খেলার সুযোগ হয়তো আসবে। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।